অল্প বয়সেই নাবালক থেকে সাবালক হতে না হতেই বিয়ে দিয়ে দিয়েছেন মা বাবারা। তো উনি আমার বড় আপু, ওনাকে বয়সটা মানে খুব কম থাকাকালেই বিয়ে দিয়েছেন। তো বিয়ে তো দিছেই, আবার কি করছে, একটি বৃদ্ধ লোক মানে ধরা যায় অনেক বয়স্ক, তার কাছে বিয়ে দিয়েছেন। তো বিয়ে দেওয়ার পরে আমার আপু তার নিজের সংসার মনে করে অনেক ধৈর্য করে সেই সংসারটি এখন পর্যন্ত পরিচালনা করতেছেন। এখানে একটি কথা হলো, আমার এই বোন মা বাবারা বিয়ে দেওয়ার পরে আমার যে দুলাভাই, উনি আমার আপুকে নিয়ে মানে ঢাকা এসে পড়েছিল। গ্রামেই বিয়েটা দেওয়া হয়েছিল। তো বিয়ে দেওয়ার পরে ঢাকা আসার পরে আজকে দীর্ঘ 20 বছর হয়ে গেল আমার এই বোন অভিমান করে মা বাবার সাথে এখন পর্যন্ত দেখা করে না। ওনাকে প্রশ্ন করা হলে উনি বলে যে আমি তো একা যেতে পারি না, তোর দুলাভাই যদি আমাকে না নিয়ে যায় তাহলে আমি কিভাবে যাব, আর আমি তো রাস্তাঘাট ওরকম চিনি না। আসলে এটা বাস্তব কথা যে আমার বোন রাস্তাঘাট ওরকম মানে জায়গা কোন জায়গা থেকে কোন জায়গায় যাইবে সেই বিষয়ে তার মানে মাথার জ্ঞান অথবা বুঝ খুবই কম। তো এই কারণেই এই সুযোগটা আমার দুলাভাই ব্যবহার করে সেও মানে আমার বোনকে আমার বাড়িতে, আমাদের যে গ্রামের বাড়ি আছে আমার বোনের, সেখানে কিন্তু নিয়ে যায় না। তো এইভাবেই দীর্ঘ 20 বছর কেটে গেল। তো আমি আজকে 20 বছরের ভিতরে আমি যখন থেকে একটু বুঝি, আমার বোনকে যখন বিয়ে দিয়ে দিয়েছেন মা বাবারা, তখন আমি খুবই ছোট, মানে বেশি একটা কিছু বুঝি না। তো এখনকার আমি প্রায় বুঝমান হয়েই উঠেছি। তো এখনকার আল্লাহ দিলে আমি বুঝি। তো তাই আমি মাঝে মধ্যে মানে কিছুদিন 1 বছর পরে হোক মানে যখনই সময় পাই আমার বোনের সাথে আমি দেখা করে আসি। মা বাবারাও আসতে পারে না, এর ভিতরে এখন মা বাবা নেই, বাবা মারা গেছেন, আর এখানে মা আছে। মাও আমার বড় বোনের মতো রাস্তাঘাট ঠিক ওরকম চিনে না, এই জন্য আসতে পারে না, মেয়েকে দেখতেও পারে না। তো মা শুধু আমাদেরকেই বলে তোর বোনকে নিয়ে দেখি আসতে বল, কিন্তু আমরা বললে কি হবো, উনি তো আসতে পারে না। তো আমি যে নিয়ে যাব আমার সাথেও ও যাইতে রাজি হয় না। আমার বোনকে আমি অনেকবারই বলেছি যে বোন চলো বাড়ির থেকে ঘুরে আসো, কিন্তু বোনকে তোর দুলাভাই নিয়ে যা, আমি যাইমু। কিন্তু দুলাভাই তো যায় না, কিসের জন্য যায় না সেটা দুলাভাই জানে আর উপর আল্লাহ জানে। তবে ওনাকে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করি। আমাদের বাড়িতে গেলে ওনার হয়তো কোনো একটা পার্সোনালি সমস্যা আছে যে কারণে আমাদের বাড়িতে যেতে চায় না। তো এই ক্ষেত্রে আমি আবারই গতকাল আমার বোনের বাড়ি গিয়েছিলাম। এখানে আপনারা জানেন বাংলাদেশে এখন বর্তমানে নির্বাচনের জন্য প্রত্যেকটি অফিস মানে 3 দিনের জন্য বন্ধ দিয়েছিল। সেই বন্ধ সময়টা আমি কাজে লাগিয়ে আমার বোনের সাথে আমি দেখা করতে যাই। দেখা করতে যাওয়ার সময় আমি তাকে বলি যে বোন তুমি বাড়িতে যাও না কিসের জন্য, সেই ওই সময় কি উত্তর দিল সেটা আজকে আপনাদেরকে মানে নিজ কানে শুনতে পারবেন, আমি সরাসরি আপনাদেরকে শোনাচ্ছি। তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি, আমার বোনটার কিন্তু আসলেই মাথার মানে মেন্টালি একটা সমস্যা রয়েছে, যে কারণে সে এত বড় থাকা সত্ত্বেও রাস্তাঘাট ওরকম বোঝে না। আর এখানে আমার বাবা যখন বেঁচে থাকাকালে আমার বোনের কাছে মাঝে মধ্যে এসেছিল, কয়েক মাস পর পর আসছিল, আসার পরে দেখা করে গেছে। কিন্তু এখন তো বাবা নাই, এখন আসতে পারে না, বাবা কেমন আসবো, বাবা তো মারা গেছে। তাই এখন আমি ভাই হিসাবে আমি আসি, মানে 1 বছর পর হোক 6 মাস পর পর হোক আসি। তো আসার পর থেকেই মানে দেখা করে যাই। তো এরকমই আর কি। এর মধ্যে আরেকটি কথা হলো, তো আপনারা জানেন আমার বোনকে যখন অল্প বয়সে বিবাহ দিয়ে দিছিল একটা বৃদ্ধ লোকের কাছে, এর মধ্যে আপনারা জানেন আমার বাবা যাই হোক একটি মানে ছোট পরিবার, হয়তো টাকার অভাবে অথবা মেয়েকে লালন পালন করা লাগবে, মানে আরও টাকা পয়সা হয়তো বা খরচ করা লাগবে, এই জন্য হয়তো বা সে খুব তাড়াতাড়ি মানে বিয়ে দিয়ে দিয়েছিল, যার কারণে বিয়ে দিলে হয়তো বা ভেজাল শেষ হয়ে যাবে। কিন্তু বাবা আসলেই বুঝে নাই যে বিয়ে দিলেই মেয়েদের ভেজাল শেষ হয় না, বিয়ে দেওয়ার পরে অনেকটাই দায়িত্ব থাকে গার্জিয়ানদের। তে হয়তো বা আমার মা বাবার মনে এরকম বুঝ আল্লাহ দেন নাই, এই জন্য তারা বুঝে নাই, বিয়ে দিয়েছিল। তো দেওয়ার পরেই কিন্তু এই অবস্থা এখন পর্যন্ত সংসার চলতেছে খুবই কষ্টে। আমি পরশুদিন রাত্রে খুবই ভয়াবহ একটি স্বপ্ন দেখেছি, যে স্বপ্নের মধ্যে আমার বোন খুবই কষ্টে আছে। আমার বোনের কষ্ট স্বপ্ন থেকে দেখে আমি জাগ না পেয়ে আমি আর দেরি করি নাই, অমনেই ছুটির দিন আসছিল, আমি দেরি না করে আমি তাড়াতাড়ি তাদের বাসায় রওনা হই। আমি নিয়ত করি যদি আমার বোনের এই অবস্থা সত্যিই হয় তাহলে এর জন্য দায় আমার দুলাভাই। তো দুলাভাইকে আমি কোনোভাবেই ছাড় দিব না। তো আসলে যাই দেখি যে অবস্থা আমি স্বপ্নে দেখেছি ওই অবস্থা না, আমার বোনের শরীরটা অসুস্থ, তবে তার স্বাস্থ্যটা অনেক নষ্ট হয়ে গেছে মানে অনেক কষ্টে আছে আর কি, এইটুকুই। কিন্তু স্বপ্নে যা দেখছি তা বাস্তবে পাই নাই, আর স্বপ্নে যা দেখেছি সেটি আমি ভাই হিসাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না, কারণ সেটা খুবই জঘন্য একটি জিনিস দেখেছি, যা দেখে আমি সহ্য করতে পারি নাই। এত কষ্টে আছে আমার বোন যা আপনাদেরকে ভাষায় বলতে পারবো না। সে কারণেই কিন্তু সে সময় যখন আমি
গতকাল তাদের বাড়িতে গিয়েছিলাম, তখন কিন্তু রাস্তায় খুবই ঝামেলা ছিল। তা সত্ত্বেও আমি কিন্তু তাদের এখানে গেছিলাম, অনেক টাকা গাড়ি ভাড়া লাগছে, কারণ নির্বাচনের দিন ছিল, ইলেকশনের দিন। তো সেই ঝামেলা পাড়ি দিয়েও আমি গেছি আমার বোনের কাছে, কারণ ভাই হয়ে বোনের কষ্ট সহ্য করতে পারি নাই। আসলে আমার বোন বর্তমানে এমন কষ্টে আছে, মানে তার যে অসুস্থ, তারপরও আমার দুলাভাই তাকে দিয়ে চাকরি করাইতেছে। তো আমার বোনের মুখটা দেখলে আমার এখনো আমার বুকটা ফেটে কান্না আসে, কিন্তু আমার কিছু করার নাই, বোনকে নিয়ে আসতে চাই, আমার সাথে আসে না দুলাভাইকে ছেড়ে। তো এইভাবেই আর কি দিন যাচ্ছে। তো আপনারা দেখেন, আমার বোনের সাথে কিছু কথা বলছি, সেগুলোও শুনেন। এই কষ্টটা দেওয়ার একমাত্র কারণ কিন্তু তার মা বাবারা। তো তার মা বাবাই কিন্তু আমারও মা বাবা। এটা আসলে দুঃখজনক হলেও বলতে হচ্ছে, কারণ যেটা বাস্তব সেটা না বলে কোনো উপায় নাই। আমি তাই বলবো, যে সকল মা বাবারা একটা সন্তান নিলে তাকে সঠিকভাবে লালন পালন করে বড় পর্যন্ত হওয়া পর্যন্ত দেখশন করতে নাই পারবে, সেই সকল মা বাবার উদ্দেশ্যে আমি বলবো তারা যেন সন্তানটা না নেয়। যে সময় পারবে সে সময় নিবেনি, কিন্তু এর আগে যেন না নেয়। এর আগে নিয়ে সন্তানের জীবনটা এভাবে নষ্ট করার কোনো মানে হয় না। তো এটা আসলে বাস্তব কথা। এটা আমি আমার মা বাবাকে আর কি বলবো, তারা যেহেতু কষ্ট করে জন্ম দিয়েছিল, সেজন্য আমি অন্য সকল মা বাবাকে এই কথাটা মানে বলছি। তারা অবশ্যই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আর রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ। তাহলে শুনুন আপনারা আমার বোনের সাথে যে আমি কথা বলেছি সে কথাগুলো। আপনাদের আমি আবারও বলছি, যদি না পারেন একটি সন্তানকে সঠিকভাবে মানুষ করতে, তাহলে দয়া করে আপনাদের আমি পায়ে পড়ে বলছি, দয়া করে একটি সন্তানের জীবন আমার বোনটার মতো নষ্ট করে দিবেন না। মানুষের কষ্ট কত প্রকারের হয় সেটি আমি আমার বোনকে দেখে বুঝেছি, সেজন্যই আপনাদেরকে বলছি। কারণ আমার বোন এত কষ্টের মাঝেও তার মুখে হাসি দিয়ে সারাদিন কাটে। সে কোনো সময় নিজের কষ্ট প্রকাশ করে না, কিন্তু আমিও তো মানুষ, আমি তো বুঝি। আরও তো আমার পর কেউ না, আমারই আপন বোন। সেটাই আমি দেখে মানে অনেক কষ্ট পাই। আর সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা একটি সন্তানের জীবন আমার বোনটার মতো আর সাগরে ভাসাবেন না। তাই আপনাদেরকে আমি আবারও বলছি, সেটি এই কাজটা আর করবেন না। এই কাজটা করে অনেক মানুষই অনেক সন্তানকে এইভাবে তাদের মানে জীবনটা একবারে নরকে বাসায় দিছে, যা কি কম জাহান্নামে দিয়ে দিয়েছে। আমার আব্বা যখন মারা যায়, তখনকার আমি ঢাকা একটি বুদাম ফ্যাক্টরিতে কাজ করি। সেই ফ্যাক্টরিতে কাটিং অপারেটর ছিলাম। তো সেখানে ডিউটিতে আসার সময় আমি মোবাইলে খবর পাই যে আমার বাবা মারা গেছে। তো বাবার খবর শুনে আমি পাগলা কুত্তার মতো সেই মোবাইলটা সেই মুহূর্তে আমি ঢেল মেরেছিলাম। মানে সেই কথাটা আমার এত কষ্টজনক কথা, সেটা আমি সহ্য করতে না পেরে আমি মোবাইলটা কিন্তু ঢেল মেরে ভেঙে ফেলেছি। তো ভাঙার পরে আমি আর কোনো দেরি করি নাই। আমার এই বোনটি যে কোন ঢাকা কোন বাসায় থাকে সেটিও আমি ওই সময় জানি না, যে কারণে তাকে খবরটাও দিতে পারিনি, আর তাকে খোঁজার সময়টাও আমার ছিল না। কারণ আমি তখনই ছুটে গেছি আমার গ্রামে আমার বাবাকে দেখার জন্য। কিন্তু আমার বোনটা এত ভাগা, বাবার মুখটাও দেখতে পারে নাই, সেই খবরটাও পাই নাই। তো এখন পর্যন্ত মাটা বেঁচে আছে, তাকে দেখতে পাবে কিনা জানি না। বউ ভালো আছো? বাড়ির যাইবা না? হ্যাঁ, আম্মাক দেখা ইচ্ছা করে না? ইচ্ছা করে তো যাও না কে? যাবার পাও না? দুলাভাই কবা, দুলাভাই নিয়ে যায় না? দুলাভাই কবা যাম বাইত নিয়ে যাবে, বেড়াই নিয়ে বাড়ি যাওয়া লাগবো না। আব্বাটা মরিয়া গেছে গা, তোমার মন চাই না? মাওটাও যদি মরি যাই গা হবো, আব্বাটা যে মরিয়া গেছে গা, আবার আম্মাও যদি মরিয়া যা দেখবে যাওয়া চাই তো যায় না। তুমি ইচ্ছা করলে তো যাবার পাও। তুমি চাকরি করো, তুমি চাকরি করো, টিয়া নিয়ে না করলে পরে তুমি কাকুই নিয়ে যাবা যে আমার সাথে অমুক এলা অমুক জায়গা দিয়াও, অথবা গাড়ি তুল দিয়াও, বাড়ির যাই আমাকে দেখতে যাও। তো ভালো থাকো। ভাত খাইছো আজকে? সকালবেলা খাইছো, বিকাল হয়ে গেছে, কেন খাও নাই?